হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের ওয়েলকাম জানাই চেরি অ্যান্ড সানশাইন চ্যানেলে। তো আমি অর্ক প্রভু, আজকে তোমাদের সঙ্গে আছে স্যান্ডিদা। তো স্যান্ডিদা আর আমি দুজনে মিলে আজকে বলবো যে লাস্ট এক মাসে তোমরা কি নিট ক্র্যাক করতে পারবে? অনেকে কোশ্চেন করছো লাস্ট এক মাসে দাদা কি করে নিট ক্র্যাক করবো, কি কি করলে ভালো হয়, আদৌ কি সম্ভব? তো সেই নিয়ে আজকে কথা বলবো, চলো ভিডিওটা শুরু করা যায়। এবার বলি, যারা তোমরা বলছো যে যদি আমরা জিরো থেকে শুরু করি একদম এই মুহূর্তে, তাহলে কি সেটা সম্ভব? স্যান্ডি, তুই কি বলবি? একদম কেউ যদি জিরো থেকে শুরু করে সেক্ষেত্রে কি তার পক্ষে নিট ক্র্যাক করা এই মুহূর্তে সম্ভব হবে? দেখো, মিথ্যা আশা দিয়ে লাভ নেই। জিরো থেকে শুরু করলে মনে হয় না এবছর হবে। তার থেকে ভালো তুমি এখন থেকে আবার নেক্সট ইয়ারের প্রিপারেশন শুরু করে দাও, তাহলে পরবর্তীতে তোমার সিলেকশনটা ভালো ভালো জায়গায় হতে পারে। এটা একটা খুব ভালো কথা যে তুমি যদি একদম জিরো পজিশনে থাকো, কিছু জানো না, এনসিআরটি জাস্ট খুলে দেখেছো, সেভাবে কিছু জানো না, এবং তোমার মার্কস বা লাইক বিলো 100 আসছে 720-তে, সেক্ষেত্রে আমার মনে হয় না এই বছর সেরকম কিছু হবে, করতে পারবে। কারণ মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নেই। তাই ভালো করে প্রিপারেশন করো, একটা বছর হাতে রেখে এখন থেকে তুমি যদি প্রিপারেশন করো, পরের বছর তোমার কিন্তু শিওর শর্ট নিট হয়ে যাবে। এটা একটা বড় কথা। আর এরপর যারা বলছো যে তারা কিছুটা প্রিপারেশন করেছো, মোটামুটি তারা একটা লেভেলে আছো, কিছুটা পারছো, একটা সাবজেক্ট দুর্বল আছে বা কিছু টপিক দুর্বল আছে, কাট অফের কিছুটা কাছাকাছি কিন্তু কাট অফ ক্লিয়ার হচ্ছে না হিসাব মতো, তারা কি করবে? তাদের কি মনে হয় যে তাদের কি সম্ভব নেট ক্র্যাক করা? হ্যাঁ, তারা মানে এখন থেকেই, যেহেতু আর এক মাস সময় বাকি আছে, তো এখন থেকেই তারা হচ্ছে সিলেক্টিভ টপিকের উপরে জোর দিয়ে ঠিকঠাক যদি রিভিশনটা দেয়, তাহলে সেক্ষেত্রে নিট ক্র্যাক করার অবশ্যই একটা চান্স আছে। তো সেক্ষেত্রে তাদেরকে সিলেক্টিভ টপিক এবং করে এক্সাম দিতে হবে কন্টিনিউয়াস, তাহলে তাদের সিলেকশন রেটটা খুবই ভালো হতে পারে। তো এইটা কিন্তু একটা বড় কথা তোমাদের মাথায় রাখতে হবে। যারা কিন্তু কিছুটা পারছো, কিছুটা নাম্বার পাচ্ছ মোটামুটি ভালো, তারা কিন্তু এই সময় নিজেদের মানে ভেঙে পড়ো না, কনফিডেন্সটা লুজ করো না। এই মুহূর্তে কনফিডেন্স ইজ দ্য কি। এই সময় যেটুকু টাইম আছে এটাকে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করে এবং এফিসিয়েন্টলি টাইমটাকে ইউটিলাইজ করতে হবে। তোমরা এই সময়টাকে যতটা ইউটিলাইজ করতে পারবে, নিজের মার্কসটা কিন্তু ততটাই বাড়বে। এটা কিন্তু বিলিভ মি অর নট, তোমার বিশ্বাসটা রাখো এটুকু যে তোমার কিন্তু মার্কস অনেকটাই বাড়তে পারে এই সময়ের মধ্যে, যদি তোমরা সিলেক্টিভ এবং হাই ওয়েটেজ টপিকে বেশি করে জোর দাও আর সেইভাবে ফোকাসড হইতে তোমরা যদি সেই গোলের দিকে এগোতে থাকো, অবভিয়াসলি তোমরা কিন্তু নিট ক্র্যাক করতে পারো। তো এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো মক টেস্ট, তাই তো? তো মক টেস্টের ক্ষেত্রে কি করবে, যে তুমি প্রতি সপ্তাহে 3 থেকে 5টা তুমি মানে যটা পারবে তটা মক টেস্ট দেবে। ঠিক আছে, তুমি যে কোনো প্ল্যাটফর্মে মক টেস্ট পারচেস করতে পারো বা তোমার যেভাবে সুবিধা হবে সেভাবে দেবে। আর অবশ্যই ওএমআর শিটটাকে প্রিন্ট করে তারপরে দেবে, কারণ এমনিতে অফলাইন তোমাকে পরীক্ষা দিতে হবে। আর এবং হচ্ছে 2টো থেকে 5টা, দুপুর 2টো থেকে 5টা এই টাইম ফ্রেমের মধ্যে দেবে, কারণ এটা তোমার ন্যাচারাল টাইম ফ্রেম, এটার মধ্যে তোমাকে পরীক্ষাটা দিতে হবে। সেক্ষেত্রে তুমি যদি এখানে এরকম এই টাইম ফ্রেমে এক্সামটা দাও, তাহলে তোমার সেই সময় মাইন্ডটা অ্যাক্টিভ থাকবে এবং সেটা পরবর্তীতে তোমার পরীক্ষার সময় খুবই কাজে লাগবে। ঠিক আছে, আর হচ্ছে তোমার প্রত্যেকটা এক্সামের পরে নিজের এক্সামের অ্যানালিসিস করবে এবং দেখবে যে কখন কোথায় আমার ভুল হয়েছে, কটা মিস্টেক হয়েছে এবং কি কি আমার উইক আছে, সেটার উপরে ভালো করে আবার রিভিশন দেবে। যে সেক্ষেত্রে তোমার পরবর্তীতে এক্সামের সাকসেস রেটটা খুব ভালো হবে। তোমরা বুঝতে পারলে যে মক টেস্ট দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। স্যান্ডিদা বলছি, আমি বলছি, আমি ফিজিক্স ওয়ালায় মক টেস্ট দিতাম, ও অ্যালানে মক টেস্ট দিত, তো আমরা ডিফারেন্ট প্ল্যাটফর্মে মক টেস্ট দিতাম, কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু মক টেস্ট দিতাম। আর সেই জন্য আমরা এখন এখানে বসে আছি মালদা মেডিকেল কলেজে, আমরা দুজনে ব্যাচমেট, এমবিবিএস থার্ড ইয়ার এই মুহূর্তে। ওই যে পেছনে স্টেজও দেখতে পাচ্ছ, এটা তোমাদেরও হতে পারে। তোমাদের এই স্বপ্ন পূরণ কিন্তু হবে। তার জন্য কি করতে হবে, যে মক টেস্টটা ভালো করে দাও। আর মিস্টেক কপি, যেটা স্যান্ডিদা বললো, যে মিস্টেক কপি তোমরা যেটা একটা তৈরি করো, মিস্টেক অ্যানালিসিস করো, যাতে একই মিস্টেক কিন্তু দুবার না হয় বা রিপিট না হয়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখো। তো আরেকটা জিনিসের শেষ সময় খুব ইম্পর্টেন্ট, কিন্তু যেটাকে বলে শর্ট নোটস বা ফর্মুলা চার্ট। দেখবে অনেক নিট অ্যাসপিরেন্টদের ঘরে এরকম পড়ার টেবিলে এদিকে ওদিকে চোখো লাগানো থাকে বা স্টিকি নোটসে লাগানো থাকে, যেটা খুব খুব গুরুত্বপূর্ণ। তুমি কিন্তু ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে যদি ওই জিনিসটা বারবার দেখো, বা হাঁটছো, চলছো, খেতে যাচ্ছ, এই সময় একবার দুবার চোখ পড়লো এদিক ওদিক তাকিয়ে তুমি দেখলে জিনিসটা, সেটা কিন্তু খুব উপকারী। তোমার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু ফর্মুলাগুলো বারবার রিভাইজ হতে থাকবে। তো এই মুহূর্তে ফিজিক্সের ফর্মুলা চার্ট এবং ফিজিক্যাল কেমিস্ট্রি ফর্মুলা চার্ট কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এক্ষেত্রে অনেকেরই কোশ্চেন থাকে যে কেমিস্ট্রিটা কি করবো। ঠিক আছে, তো কেমিস্ট্রি 180 নাম্বার, তো সেটা খুবই ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমি বলছি যে তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি যেটা আছে, সেক্ষেত্রে ফিজিক্যাল কেমিস্ট্রি বিভিন্ন টপিকের ফর্মুলাগুলো তোমরা ভালো করে করবে, তোর ম্যাথগুলো ঠিকঠাক করবে, কারণ ওখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। আর তাছাড়া কনসেপচুয়াল একটা কোশ্চেন আসে, সেক্ষেত্রে কনসেপ্ট বেস কোশ্চেন, যেমন সলিড স্ট্রাকচারগুলো, এইগুলো ঠিকঠাক করবে, স্ট্রাকচার অফ দ্য ক্রিস্টাল, এগুলো ঠিকঠাক করবে, কারণ ওখান থেকে কয়েকটা কনসেপচুয়াল কোশ্চেন আসে। তারপরে ঢুকে যাচ্ছি অর্গ্যানিকে।
অর্গানিকে সবাই বলে যে অর্গানিকে হচ্ছে তোমার হচ্ছে অনেক রকম এক্সেপশন থাকে। তো সেক্ষেত্রে স্যাররা আমাদের সময় বলতো যে তোমার এক্সেপশন গুলো খালি মুখস্থরা করবে, আর বাকিটা তোমার পিরিয়ডিক টেবিল দিয়ে ঠিকঠাক অ্যান্সারটা বেরিয়ে যাবে। যে কোনো প্রকার তোমার অ্যাটমের যেসব হচ্ছে প্রপার্টিস গুলো আছে সেগুলো তোমার হচ্ছে পিরিয়ডিক টেবিল দিয়ে ঠিকঠাক বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি একটা কাজ করবে যে যেসব এক্সেপশন গুলো আছে সেগুলোর উপর জোর দেবে, সেক্ষেত্রে তোমার সুবিধা হবে। আর শেষমেশ বলে রাখি অর্গানিক কেমিস্ট্রি, এখানে অনেকেই বলে যে অর্গানিক কেমিস্ট্রি করতে অনেকে খুব মানে ভয় করে যে অর্গানিক কেমিস্ট্রিতে কি করবো, কোয়েশ্চেন আসে, খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন আসে। সেক্ষেত্রে আমি যেটা করতাম যে আমি প্রত্যেকটা অর্গানিক কেমিস্ট্রি স্ট্রাকচার এঁকে ড্র করে তারপরে সেটা থেকে অ্যান্সার বের করার চেষ্টা করতাম। সেক্ষেত্রে কি হয় যে অ্যান্সার ড্র করে অ্যান্সার বের করলে সেক্ষেত্রে মানে ড্র করলে অনেক সহজে মনে থাকবে। তো তাই বলছি যে যারা যারা পারবে তারা একটু ড্র করে অ্যান্সারটা বের করার চেষ্টা করবে, তাহলে তোমাদের তাড়াতাড়ি অ্যান্সার করার ক্ষমতা হবে। এবং এইভাবেই প্র্যাকটিস করে যাবে কেমিস্ট্রিটা, তাহলে দেখবে আরামসে 180তে 160-এর মতো তুমি তুলতে পারবে। তো কেমিস্ট্রি নিয়ে তোমরা শুনে নিলে, যে কেমিস্ট্রির লেজেন্ড সত্যি কথা বলতে, তো কেমিস্ট্রি নিয়ে তোমরা সবটা শুনে নিলে কেমিস্ট্রি কি করে কি করতে হবে। এছাড়া আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, তোমাদের ইন্টারনেটই বানিয়েছে, এটা হাই ওয়েটেজ টপিকস এবং কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও কেমিস্ট্রিতে প্রবলেম থাকলে, এবং হাই ওয়েটেজ টপিকগুলো কিন্তু নোট করে নিও, আর ওগুলো কিন্তু করতে ভুলো না। হাই ওয়েটেজ টপিক এখন খুব গুরুত্বপূর্ণ লাস্ট 1 মাসে। এবার যদি বায়োলজি নিয়ে আসি, তো বায়োলজি নিয়ে ফার্স্টে আমার মার্কস বলি। মার্কস ছিল লাস্ট বার 350, তার আগেবার 355, ঠিক আছে, 5 নম্বর কমে গেছে, মাইন্ড করো না। তো এটা বলে রাখি কারণ অনেকে কমেন্ট করা তুমি নিজে কত পেয়েছো, হ্যাঁ কে উখাড় লিয়া তুমনে, হ্যাঁ এরকম। তা বলে রাখি ভাই ঠিক আছে, বায়োলজিতে আমি ঠিকঠাক নাম্বার পেয়েছি, তো সেই জন্য বলতে পারি। হ্যাঁ, তো বায়োলজিতে মেনলি এখন তোমরা কি করবে, কনসেপ্ট বেসড যেগুলো সেগুলো তোমরা তো ভিডিও লেকচার দেখে নিয়েছো বা মনে থেকে যাচ্ছে তোমাদের। ধরো মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স হলো, এই ধরনের কিছু চ্যাপ্টার, বায়োটেকনোলজি হলো, যেগুলো তোমাদের ধরো কিছুটা বুঝতে হয়, সেগুলো তোমরা বুঝে নিয়েছো বা মাইন্ডে থাকছে, মাথায় থাকছে, একটা কিছু বোঝার আছে। কিন্তু যেগুলো ধরো বোঝার কিছু নেই তোমার, ধরো প্ল্যান্ট কিংডম, অ্যানিমাল কিংডম, তোমার মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, এইগুলো অ্যানাটমি, প্ল্যান্ট অ্যানাটমি যেটা, এই ধরনের কিছু কিছু টপিক আছে যেখানে কিন্তু একেবারে বোঝার কিছু থাকে না, শুধু জিনিসটা থাকে, এক্সাম্পল থাকে। প্ল্যান্ট কিংডমে ধরো রোডোফাইসি, ক্লোরোফাইসি, ফিওফাইসি, এগুলো তোমার কিন্তু, বা ফ্লোরাল ফ্যামিলি ফর্মুলা, এটা তোমাকে পুরোপুরি মনে রাখতে হবে পুরো জিনিসটা, যে এটার আন্ডারে এই এক্সাম্পল আসে, এটার আন্ডারে এই এক্সাম্পল আসে, এর বাইরে এর কোনো মনে রাখার কোনো সূত্র নেই, কোনো রকম কোনো টেকনিক নেই, এটা তোমাকে মুখস্থ করতে হবে। তো কিভাবে মুখস্থ করতে পারো, ওই একই মেথড, তুমি একটা চার্ট করে নিতে পারো, সেই চার্টের মধ্যে লিখে সেটাকে একটা খাতায় রাখতে পারো, সেটা বারবার দেখতে পারো, কিংবা ঘরে যদি ছাঁটিয়ে নাও নিজের দেওয়ালে, সেখান থেকেও দেখলে কিন্তু খুব সুবিধা হবে। তো যেগুলো ফ্যাকচুয়াল আর যেগুলো এই যে এক্সাম্পল বেসড যে কোশ্চেনগুলো আসে বায়োলজির ক্ষেত্রে, সেগুলো কিন্তু বোটানি হোক বা জুলজি হোক, তোমরা এক জায়গায় করে নিয়ে যদি করো, তো ফ্যাকচুয়াল কোশ্চেনগুলো তোমরা নিটে 60 অ্যান্সার করতে পারবে। আর বায়োলজি একটা কথা মনে রাখবে, টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ বায়োলজিতে। বায়োলজি তোমরা যত কম টাইমে করবে, তত কিন্তু তোমরা ফিজিক্স আর কেমিস্ট্রিতে বেশি টাইম দিতে পারবে, এবং বেশি সময় নিয়ে ক্যালকুলেশন ঠিক হবে, বেশি সময় নিয়ে করলে ওখানে কনসেপ্টটা ঠিক হবে। আর ফিজিক্স কেমিস্ট্রির নাম্বারটা ডিটারমাইন করবে তোমার র্যাঙ্ক। আর বায়োতে তোমার এমনি ভালো করতেই হবে, বায়োতে ভালো না করলে নিটে সিলেকশন হওয়াটা খুব চাপের ব্যাপার। তো বায়ো তুমি যত কম টাইমে যত অ্যাকিউরেট রেজাল্ট আনতে পারবে, তত কিন্তু তোমার সিলেকশন হওয়ার চান্সটা তত বেড়ে যাবে। তো বায়ো তোমাকে একদম শ্যাট মারতে হবে, একদম দেখলাম অ্যান্সার, ফ্যাকচুয়াল কোশ্চেনগুলো এইভাবে অ্যান্সার করতে হবে। তো সেই জন্য কিন্তু এখন থেকেই এগুলো খুব ভালো করে করতে শুরু করো, তুমি পেরে যাবে, খুব সুন্দরভাবে হয়ে যাবে, এগুলো নিয়ে কোনো রকম সমস্যা থাকে। এবার আসি ফিজিক্স এর কথায়। তো ফিজিক্স নিয়ে আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে হাই ওয়েটেজ টপিকগুলো আমি বলে দিয়েছি, যেমন ধরো ওই ডুয়াল নেচার, অ্যাটমস, নিউক্লিয়াস, সেমিকন্ডাক্টর, এগুলো খুব ইজি টপিক আছে। ধরো তোমরা কেউ বলে দাদা আমি মেকানিক্স পারি না, তো এই মুহূর্তে তোমরা যদি মেকানিক্সে খুব জোর দিতে চাও ধরো, তো সেক্ষেত্রে কিন্তু তুমি অন্য টপিকগুলো হাতছাড়া করে ফেলবে। আগে নিজে বোঝো যে 1 মাস বাকি, এখন তোমায় কোন টপিকে সব থেকে বেশি জোর দিতে হবে, যেটা হাই ওয়েটেজ। ধরো মেকানিক্স এর মধ্যেও কিছু টপিক থাকে যেগুলো খুব হাই ওয়েটেজ, কিছু টপিক থাকে যেগুলো হাই ওয়েটেজ নয় হয়তো বা। ধরো ওয়ার্ক ফর এনার্জি থেকে অনেকগুলো কোশ্চেন আসছে, আমার এনএলএম থেকে কিছু কোশ্চেন আসছে, কোনটা থেকে বেশি, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, খুব ছোট একটা চ্যাপ্টার, প্রায় 2 থেকে 3টে করে কোশ্চেন চলে আসছে আজকাল। তো এরকম ছোট চ্যাপ্টার যে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, যেগুলো তুমি মানে এক বেলায় নামিয়ে দিতে পারবে গোটা চ্যাপ্টারটা, সেখান থেকে তুমি কোশ্চেন মিস করবে কেন? 2টো কোশ্চেন ঠিক ভুল হওয়ার মধ্যে কিন্তু মোটামুটি 5-5-10, অর্থাৎ আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যাবে সিলেকশন হওয়া আর না হওয়ার। তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো ফিজিক্সের ক্ষেত্রে খুব সহজ চ্যাপ্টারগুলো থেকে স্টার্ট করো, এবং তোমার যেগুলো ধরো অসুবিধা আছে কিন্তু হাই ওয়েটেজ চ্যাপ্টার, সেগুলো দেখো আমার ভিডিও থেকে, দেখে সিলেক্ট করো এবং সেই চ্যাপ্টারগুলো ভালো করে এখন থেকে করা শুরু করো। আর যাদের ক্যালকুলেশন প্রবলেম, আমি বারবার বলি একটা খাতায়
মানে র্যান্ডম ক্যালকুলেশন করতে শুরু করো যে 11 × 11 11 × 12 এই ভাগ করো, গুণ করো, যোগ করো, দিনে 5 মিনিট 10 মিনিট করে ক্যালকুলেশন করো, তো ক্যালকুলেশনের কোনো প্রবলেম হবে না। কারণ যেটা বাংলা মিডিয়ামের ছেলেদের যেটা হয়, বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা কি করে যে ক্যালকুলেটর ইউজ করে পরীক্ষার সময়তে বোর্ডসের টাইমে, তো যখন নিটের টাইমে ক্যালকুলেটর পায় না তখন 2 + 2 4 সেটাও নিজে করতে পারে না, এই এতটা প্রবলেম হয়ে যায়। এই প্রবলেমটা আমরা বাংলা মিডিয়ামে সবাই ফেস করি। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা অবশ্যই ক্যালকুলেশন প্র্যাকটিস করো, আর ইজি টপিকগুলো তোমরা করতে থাকো। ফিজিক্সের ক্ষেত্রে বারবার বলছি হাই ওয়েটেজ ইজি টপিক ক্লিয়ার করো। এখান থেকে কিন্তু অনেকটা নাম্বার আছে, প্রায় 80 নম্বর কিন্তু খুব ইজি থাকে, এগুলো তোমরা একদম পেরে যাবে জাস্ট ফর্মুলাটা পুষিয়ে। আর ফর্মুলা যদি না মনে থাকে, ওই ফর্মুলা চার্ট হয় দেখো, নয় কিনে নাও, নয় প্রিন্ট করে নাও, ফর্মুলা চার্ট বা মাইন্ড ম্যাপ সবই পাওয়া যাবে, তো সেগুলো তোমরা করতে পারো এবং এগুলো খুবই। সবার সবশেষে আসি টাইম ম্যানেজমেন্টে, যে এক্সামে বসে আমি কি করে আমার টাইম ম্যানেজমেন্ট করব। তো আমরা যেটা করেছি সেটা তোমাদের বলছি, যে আমরা যেটা করেছি যে প্রথম 40 মিনিটের মধ্যে বায়োর সবকটা, বায়োলজি সবকটা অ্যাটেম্প্ট করতে হবে, মানে যতগুলো পারবে। একদম, হ্যাঁ, একদম আইডিয়া, যে যতগুলো তুমি পারবে সবকটা বায়ো, মানে অ্যাটলিস্ট চেষ্টা করবে 100% করা, না হলেও যেগুলো তোমার খুব মনে হচ্ছে যে এগুলো তুমি পারছো না সেগুলোই বাদ দেবে, বাকি সব মোটামুটি শেষ করে দেবে প্রথম 40 মিনিটে। এবং তারপরে ধীরে ধীরে পরবর্তী 1 ঘন্টায় ফিজিক্স এবং তার পরবর্তী 1 ঘন্টায় কেমিস্ট্রি করে ফেলবে। শেষে দেখবে তোমার আরো 20 মিনিটের মতো টাইম বাকি থাকবে। তো সেক্ষেত্রে সেই 20 মিনিট তুমি তোমার 10টা কি 12টা যে কটা তোমার বাদ থাকবে আরামসে করে নিতে পারবে। এবং সবার শেষে তুমি একবার পুরোটা দেখতেও পারবে যে তুমি কোথাও মিস্টেক করেছো কিনা, কোনোটা তুমি ওএমআরে লেখো নি, এটা খুব ইম্পর্টেন্ট। কোশ্চেনে করা হয়, ওএমআর ফিল আপ করা হয় না, অনেকে নাম্বারটা কিন্তু হবে না, ঠিক আছে। তো কোশ্চেন দেখতে পারবে, রিভিউ করতে পারবে, কোথায় ভুল হয়েছে কিনা, তারপরে আবার চেক করতে পারবে কোথাও ক্যালকুলেশনে ভুল হয়েছে কিনা। সেক্ষেত্রে এরকম করে করবে। এরকম তো এখন থেকে প্র্যাকটিস করো, আর 1 মাস বাকি আছে। প্রথম 40 মিনিটে ফুল বায়ো নামানোর চেষ্টা করবে, তারপরে কেমিস্ট্রি, ফিজিক্স অথবা ফিজিক্স কেমিস্ট্রি যেটা ইচ্ছা তুমি যেটা পারবে, ঠিক আছে। আর মক টেস্ট দেওয়ার সময় তো 10 মিনিট 15 মিনিট ছেড়েই রাখা উচিত, হাতে ফিঙ্গারপ্রিন্টটা সই করতে 10-15 মিনিট তো কেটেই যাবে। একদম, এটা মাথায় রাখা দরকার। অ্যাট লিস্ট আধা ঘন্টা এখন থেকে 2.5 ঘন্টায় মক টেস্ট দেওয়া শুরু করো। মানে 15 মিনিট ওই এক্সাম প্রেসার আর ওই ফিঙ্গারপ্রিন্ট দিতে, যারা ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দেয় বল, হবে না, ফিঙ্গারপ্রিন্ট আর সই করতে 10 মিনিট চলে যাবে ওখানে, একদম হবে না, ওখানে 10 মিনিট ওখানে চলে যাবে। পরীক্ষা হবে 2 ঘন্টা 50 মিনিটে, 50 মিনিটে সেই ধরে পরীক্ষা দাও। সেই হিসাবে প্র্যাকটিস করো, অসুবিধা হবে না, পরবর্তীতে নিটের এক্সাম ভালোই হবে। তোমরা এইভাবে যেভাবে বললো দাদা, যেভাবে আমি বললাম সেভাবে তোমরা চলো এবং প্রপার গাইডেন্স তোমরা পাচ্ছ। শুধু তোমাদের কাজ একটাই, ভালো করে পড়াশোনা করা এবং যে স্টেপগুলো বললাম এগুলো ফলো করে এগিয়ে যাওয়া, আর কোনো রকম নিজের কনফিডেন্স লুজ না করা, ভেঙে না পড়া, সবকিছুর উপর নিজের উপর কনফিডেন্সটা রেখে এগিয়ে যাওয়া, আর জাস্ট নিটটা ক্র্যাক করা। 1টা মাস বাকি আছে, 1টা মাস যদি ধৈর্য রাখতে পারো, 1টা মাস যদি নিজেকে ঠিক করে শক্ত রাখতে পারো, তো অবশ্যই তুমি সাকসেসফুল হবে। আর যেটা বললাম, আমাদের মতো মেডিকেল কলেজে এসে এরকম একদম চিল মারতে পারবে। আমাদের ব্লগে নিশ্চয়ই দেখেছো আমরা গেম টেম খেলি একসাথে। তো লাইফে যেরকম হার্ডেল থাকে, যেরকম স্ট্রাগল থাকে, তেমনি লাইফে কিন্তু চিলও থাকে, মজাও থাকে। তো সবকিছু নিয়েই লাইফ, সবকিছু নিয়ে চলতে হবে। আর এমবিবিএস আসলে দেখবে অনেক স্ট্রাগল। এমবিবিএস লাইফে আমি বলবো না স্ট্রাগল নেই, বহুত স্ট্রাগল। প্রফের সময় প্রচুর পড়াশোনা করতে হয় আমাদেরকেও, আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে যে চিল সুকুন যে মিলতা হ্যাঁ, ওটা আলাদাই লেভেলে। সত্যি কথা বলতে হয়, যে ঘরে স্টেথোস্কোপ থাকবে, ঘুম থেকে উঠে দেখবে তো এমনি মোটিভেশন চলে আসবে, কোনো চাপ নেই। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নিচে কমেন্ট করে জানিও তোমরা পরবর্তী কি বিষয় বা কোন টপিকে ভিডিও চাও, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে পারো। কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারো, বা কোনো সময় তোমাদের যদি আমাদের মেসেজ করার ইচ্ছা হয়, তোমরা যদি কোনো ডাউট জানতে চাও, তো আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জয়েন করে ডাউট জিজ্ঞেস করতে পারো, ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। তো আজকের জন্য এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ওইটা বন্ধ হচ্ছে ভাই, এটা কি শুরু হলো? যখনই ভিডিও করতে যাই এরকম একটা কিছু এসে কন্ট্রোল করে দেয়, ভালো লাগে না। বাইরে রাস্তা গাইস, কিছু করার নেই আমাদের, আর কি ওদেরই, আমরা তো থাকি খালি, ওদের রাজত্ব।